সো আমরা একটা বন্ড বলতে তো বুঝি যে ইটস লাইক এ ডেট ইনস্ট্রুমেন্ট, ইটস এ সিকিউরিটিজ, যেটা লোন, যেটা কি হয় একজন আরেকজনকে লোন দিচ্ছে কিন্তু ওইটা হস্তান্তর করা যাচ্ছে না। বন্ড হচ্ছে ইটস এ সিকিউরিটি, শেয়ারের মতো আর কি। এটা হস্তান্তরযোগ্য, কেনা বেচা করা যায়, সামওয়ান ক্যান বাই, সামওয়ান ক্যান সেল। এটা একটা টিপিক্যালি একটা পিরিয়ড থাকে, 2 বছরের বন্ড, 5 বছর বন্ড, 10 বছরের একটা পিরিয়ড থাকবে। ওই পিরিয়ড ধরে একটা ফিক্সড ইন্টারেস্ট সাধারণত পে করে। বাট বন্ডের অনেক রকম ধরন আছে, ইট ক্যান বি ফ্লোটিং, ইট ক্যান বি ফিক্সড, ইট ক্যান বি জিরো কুপন, ইট ক্যান বি ডেফার্ড কুপন। বাট আমরা একটা টিপিক্যাল বন্ড দেখবো, কুপন পেইং বন্ড। সেখানে আলটিমেটলি আপনার একটা পিরিয়ড ধরে আপনাকে রেগুলার কুপন পে করবে, এন্ড ফাইনালি আপনাকে প্রিন্সিপালটা রিপে করবে, ফেস ভ্যালুটা। তো সেই বন্ডটার ভ্যালু কিভাবে ক্যালকুলেট হয় এটা আমার জানা দরকার। এই বন্ডটা কিনে আমি যে ক্যাশ ফ্লো গুলো আমি পাচ্ছি, আমার রিটার্নটা কেমন সেটা বোঝা দরকার, রিটার্ন ক্যালকুলেশনটা বোঝা দরকার। এবং আমার রিস্ক লেভেলটা বোঝা দরকার, কি কারণে বন্ডের প্রাইস চেঞ্জ হয়, হোয়াট আর দ্য রিস্ক এন্ড অল দিস থিং। তো সেই জিনিসগুলো আমরা দেখবো। সেটা দেখার জন্য আমি ডিরেক্ট আপনাদেরকে, এটা আমি আপলোড করে দিয়েছি, ডিরেক্ট আমি চলে যাব একটা যে টপিকে, সেটা হচ্ছে সোর্সেস অফ রিটার্ন। ঠিক আছে, আমরা যে টপিকটাই চলে যাব সেটা হচ্ছে সোর্সেস অফ রিটার্ন। যে একটা বন্ড কিনলে, আমি যখন একটা বন্ড কিনছি, আমার রিটার্নের সোর্সটা কি। ঠিক আছে, আমার রিটার্নের সোর্সটা কি। সো সোর্সেস অফ রিটার্ন। সো আমার রিটার্নটা 3টা সোর্স থেকে আসে। আমার রিটার্নটা 3টা সোর্স থেকে আসে। একটা হচ্ছে আমি রেগুলার যে কুপন পাচ্ছি, সেই কুপন ইনকাম। এই যে কুপন গুলো আমি পাবো, আমরা ধরে নেই এই কুপন গুলো আমি পাওয়া মাত্র আবার রিইনভেস্ট করবো ওভার দ্য পিরিয়ডস অফ দ্য বন্ডের যতদিন সময় আছে। সো কুপন গুলো রিইনভেস্টমেন্ট করলে আমার রিইনভেস্টমেন্ট থেকে একটা ইনকাম আসবে, সো রিইনভেস্টমেন্ট ইনকাম। এন্ড ফাইনালি ধরেন বন্ডটা যদি এরকম হয়, আমি এক পার ভ্যালুতে কিনেছি, ম্যাচুরিটিতেও আমি পার ভ্যালু পাবো, পার ভ্যালু বা ফেস ভ্যালু, তাহলে আমার কোনো ক্যাপিটাল গেইন হবে না, কোনো ক্যাপিটাল লস হবে না। আমি যদি বন্ডটা ডিসকাউন্টে কিনি, ম্যাচুরিটি ফেস ভ্যালু পাবো, আবার একটা ক্যাপিটাল গেইন হবে। আমি যদি বন্ডটা প্রিমিয়ামে কিনি, তাহলে আমার বন্ডটা ম্যাচুরিটি ফেস ভ্যালু পাবো, কিনেছি প্রিমিয়ামে, তাহলে আমার কি হবে, একটা লস হবে। সো থার্ড কম্পোনেন্ট হচ্ছে আমার ক্যাপিটাল গেইন অথবা লস, ক্যাপিটাল গেইন অথবা লস। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে সোর্সেস অফ রিটার্ন, 3টা সোর্স থেকে আমি রিটার্নটা পাচ্ছি। আমরা যে বন্ডের ওয়াইটিএম, ইল টু ম্যাচুরিটি শিখেছি, রাইট? সো এই ইল টু ম্যাচুরিটি যখন আমরা ক্যালকুলেট করি, ওই ইল টু ম্যাচুরিটি ইজ দ্য টোটাল রিটার্ন অফ আ বন্ড। ইল টু ম্যাচুরিটি ইজ দি টোটাল রিটার্ন অফ আ বন্ড। ওই টোটাল রিটার্নের মধ্যেই 3টা কম্পোনেন্টই আছে। এই 3টা কম্পোনেন্ট মিলেই কিন্তু আমার হচ্ছে ইল টু ম্যাচুরিটি। তো সেইটা আমরা কিভাবে হয়, এটা একটু আমরা একটা ডিরেক্টলি একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখবো। তো আপনি খেয়াল করে দেখেন যে এখানে একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। যে এক্সাম্পলে বলা হচ্ছে যে একজন বাই অ্যান্ড হোল্ড ইনভেস্টর, বাই অ্যান্ড হোল্ড ইনভেস্টর মানে সে বন্ডটা কিনেছে, বন্ডটা হোল্ড করেছে টিল ম্যাচুরিটি পর্যন্ত, বন্ডটা এর মধ্যে সে বিক্রি করে নাই। সো একজন বাই অ্যান্ড হোল্ড ইনভেস্টর, সে পারচেস করেছে, সে কি পারচেস করেছে, 10 ইয়ার 8% অ্যানুয়াল কুপন পেমেন্ট বন্ড। বন্ডটার ম্যাচুরিটি হচ্ছে 10 ইয়ার, বন্ডটা 8% কুপন দিবে, আর অ্যানুয়াল কুপন দিবে, মানে 100 টাকায় 8 টাকা দিবে, বছরে একবার দিবে। যদি সেমি অ্যানুয়াল হতো তাহলে বছরে 2বার দিত, 4 টাকা 4 টাকা করে দিত। সো এটা অ্যানুয়াল কুপন পেমেন্ট, অ্যানুয়াল। এবং আপনি বন্ডটা কিনলেন 85.503075, মানে ডিসকাউন্টে কিনলেন, আপনি বন্ডটা ডিসকাউন্টে কিনলেন। তো ডিসকাউন্টে কিনলে আলটিমেটলি আপনার এখান থেকে একটা ক্যাপিটাল গেইন হবে। ওকে, এই বন্ডটা আপনি কুপন পাবেন, আর এই বন্ডটা রিইনভেস্টমেন্ট থেকে আপনার ইনকাম আসবে। সো যদি আমার এই বন্ডটার ওয়াইটিএম আমাকে বের করতে হবে, ফার্স্ট অফ অল আমাকে কি বের করতে হবে, এই বন্ডটার ওয়াইটিএম আমাকে বের করতে হবে। তো আমি প্রথমে আপনাদেরকে একটু ওয়াইটিএম বের করাটা দেখাবো ইউজিং আ ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর, তারপরে আমি এক্সেলে যাব। হ্যাঁ, তো আলটিমেটলি নর্মালি যখন আমরা উইদাউট এক্সেল, উইদাউট ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর ক্যালকুলেট করি, আমাকে ট্রায়াল এন্ড এরর মেথডে ক্যালকুলেট করতে হয়। বিকজ একটা বন্ডে ইনভেস্ট করলে আমি আমার যে ক্যাশ আউটফ্লো হচ্ছে আর ভবিষ্যতে যে ক্যাশ ইনফ্লো গুলো হচ্ছে, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ ইনফ্লো আর 2 days ক্যাশ আউটফ্লো যেই রেটে ডিসকাউন্টিং করলে সমান হয়,
সেটাই হচ্ছে আমার ইল টু ম্যাচুরিটি। এটাকে আমরা কর্পোরেট ফাইন্যান্সে আইআরআর বলি, ইন্টারনাল রেট অফ রিটার্ন। বন্ডের ক্ষেত্রে এই ইন্টারনাল রেট অফ রিটার্নটাই হচ্ছে কি ওয়াইটিআর। তো আমরা ওই একটা ক্যালকুলেশন করে দেখাই আপনাদেরকে, তাহলে সোর্সেস অফ রিটার্নটা আপনাকে বুঝাতে সহজ হবে আর কি, ঠিক আছে? সো আমাদের এই বন্ডটার বাই অ্যান্ড হোল্ড ইনভেস্টর কত টাকায় কিনেছে বন্ডটা? বন্ডটা কিনেছে হলো 85.503075। সো 85.503075, এইটা তার ইনভেস্টমেন্ট, এটা ক্যাশ আউটফ্লো তার জন্য। সো প্রেজেন্ট ভ্যালু আমি যদি চিন্তা করি, তার প্রেজেন্ট ভ্যালুটা ক্যাশ আউটফ্লো হলো 85.503075। এই বন্ডটা সে কিনলো, এই বন্ডটা থেকে সে কি পাবে? কুপন পাবে। তাহলে 8 টাকা করে কুপন পাবে সে। সো রেগুলার বেসিসে যে কুপনটা সে পায়, এটাকে আমরা বলি কি অ্যানুইটি, সেম অ্যামাউন্ট সেম ফ্রিকোয়েন্সিতে। এটা পিএমটি, এটাই হচ্ছে অ্যানুইটি অ্যামাউন্ট, যে রেগুলার আমি 8 টাকা করে পাবো। আর ম্যাচুরিটিতে কত পাবো? 100 টাকা পাবো, হুইচ ইজ মাই ফিউচার ভ্যালু, হুইচ ইজ মাই ফিউচার ভ্যালু। এই বন্ডটা কত বছরের বন্ড? এই বন্ডটা 10 বছরের বন্ড। তাহলে আমার 10 হচ্ছে আমার 10টা পিরিয়ড, সো এন হবে আমার 10, ঠিক আছে? সো আমার 10 বছর ম্যাচুরিটি, 85.50 প্রাইসে কিনলাম, রেগুলার 8 টাকা করে কুপন পাবো, এন্ড আমার হচ্ছে ম্যাচুরিটিতে আমি 100 টাকা পাবো। তাহলে আমরা যদি এটা ওয়াইটিএম বের করি, ইল টু ম্যাচুরিটি, তো ইল টু ম্যাচুরিটিটা আসবে কত? আমি যদি ক্যালকুলেট করে দেখাই, এটা ট্রায়াল এন্ড এরর মেথডে আমরা ক্যালকুলেট করতে পারি, ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরে ডিরেক্ট বের হয়ে যায়, এক্সেল এটা ডিরেক্ট বের হয়ে যায়। সো ইটস 10.4%। এটা কত? 10.4%। সো এই যে 10.4% আমরা ক্যালকুলেট করলাম ওয়াইটিএম, এই 10.4% কিন্তু আমার তিনটা সোর্স থেকে আসছে। সোর্সেস অফ রিটার্ন আমরা পড়লাম, কুপন ইনকাম, আর কি কুপন ইনকাম, তারপরে হচ্ছে আমার রিইনভেস্টমেন্ট ইনকাম, তারপরে হলো আমার ক্যাপিটাল গেইন অথবা লস। আমরা যদি একটু হিসাব করে দেখি যে কুপন ইনকাম থেকে আমার কত আসলো। কুপন ইনকাম থেকে আমি 80 টাকা পেলাম, কিন্তু কুপন ইনকাম থেকে আমি 80 টাকা পেলাম কেন? 8 টাকা করে পেয়েছি, 10টা 8 টাকা পেয়েছি, তাহলে 10 বছরে কুপন থেকে আমি 80 টাকা পেলাম। ক্লিয়ার? আচ্ছা, রিইনভেস্টমেন্ট করে কত পেয়েছি, আর ক্যাপিটাল গেইন অথবা লস কত হয়েছে? ক্যাপিটাল গেইন অথবা লসটা আমি আগে একটু ক্যালকুলেট করে ফেলি, এটা সহজ। ক্যাপিটাল গেইন আমার হয়েছে, আমি বন্ডটা কিনেছি কত? 85.503075। তাহলে আমার ক্যাপিটাল গেইন হয়েছে 100 মাইনাস 85.503075। এইটা হচ্ছে আমার ক্যাপিটাল গেইন, ঠিক আছে? এইটা আমার ক্যাপিটাল গেইন। সো আমার ক্যাপিটাল গেইন হবে 100 minus 85.503075. So it's 14.4969. ওকে, আচ্ছা, এখন আমার জানা দরকার আমার রিইনভেস্টমেন্ট করে কত ইনকাম হয়েছে। রিইনভেস্টমেন্টটা কি? আমি ওই যে রেগুলার 8 টাকা করে পেয়েছি, ওই 8 টাকা আমি ইনভেস্ট করব। সো প্রথম বছর শেষে যে 8 টাকা পাবো, এটা 9 বছরের জন্য ইনভেস্ট হবে। সেকেন্ড বছর শেষে যেটা 8 টাকা পাবো, ওটা 8 বছরের জন্য ইনভেস্ট হবে। ফাইনালি যেটা 8 টাকা পাবো, ওটা ইনভেস্ট হচ্ছে বা হচ্ছে না, ধরে নেন ওটা কোনো রিটার্ন আর্ন করছে না, ওটা জাস্ট 8 টাকা পাচ্ছে। তো 10টা 8 টাকার মধ্যে 9টা 8 টাকা ইন্টারেস্ট আর্ন করবে, আর ফাইনালটা আমি জাস্ট 8 টাকা পাবো। তো আমি এই যে ইনভেস্ট করব, এই রিইনভেস্টমেন্ট থেকে আমি রেটটা কত পাবো, এটা আমাকে একটা অ্যাসিউম করে নিতে হবে। আমরা যখন কর্পোরেট ফাইন্যান্স পড়ি, আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন পড়ার সময় ধরে নেই যে ইন্টারিম যে ক্যাশ ফ্লো গুলো আছে, সেগুলো আইআরআর রেটেই কি হবে? রিইনভেস্টমেন্ট হবে। এখানেও অ্যাসাম্পশনটা তাই, যে আমার কুপন যে ইন্টারিম ক্যাশ ফ্লো গুলো পাচ্ছি, এগুলো আইআরআর রেটেই রিইনভেস্টেড হবে, হুইচ ইজ দ্যাট এই যে আমার 10.4399, মানে 10.4% রেটে রিইনভেস্ট হবে। কয়টা কুপন? আমার এরকম 10টা কুপন। সো এই 10টা কুপন শুধুমাত্র ইনভেস্টমেন্ট হচ্ছে, প্রেজেন্ট ভ্যালুতে কিছু থাকবে না, শুধু আমি কুপন গুলো রিইনভেস্টমেন্ট করছি। তাহলে এই কুপন গুলো রিইনভেস্ট করে 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 10 বছর শেষে আমি একটা অ্যামাউন্ট পাবো। যে অ্যামাউন্টটা পাবো, সেই অ্যামাউন্টের মধ্যে এই 10টা কুপন থাকবে। তাহলে ফিউচার ভ্যালুটা আমার 80-র চেয়ে বেশি হবে না? তো ফিউচার ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এটা আসবে 129.97। এই 129.97 এর মধ্যে 80 টাকা কিন্তু অলরেডি আছে। তাহলে রিইনভেস্টমেন্ট ইনকামটা কত? এই 129.97 মাইনাস
80, সো আমার রিইনভেস্টমেন্ট ইনকামটা হচ্ছে 49.9706। তো এইগুলো সবই হচ্ছে আমার কাইন্ড অফ প্রফিট, তাই না? এই বন্ডটা কিনে আমি কত টাকা প্রফিট পেলাম? আমি বন্ডটা কিনলাম কত দিয়ে? 85.503075 দিয়ে। আমি বন্ডটা কিনে আমার লাভ হলো কত? 80 টাকা প্লাস 49.97 টাকা প্লাস 14.49 টাকা। আমরা এইটা হিসাব করে ফেলি কত হয় টোটাল। সো 49.97 প্লাস 80 প্লাস 14.4969, টোটাল কত টাকা লাভ হলো বন্ড থেকে? তিনটা সোর্স থেকে আমার টোটাল প্রফিট হলো 144 টাকা 46757 বা 758। এইটা আমার কিন্তু প্রফিট। এই প্রফিটটা আর্ন করতে আমি কত টাকা ইনভেস্ট করেছি? 85.50। সো 85 টাকা 50 পয়সা ইনভেস্ট করে আমি 144 টাকা 46 পয়সা লাভ করেছি। আমার কত পার্সেন্ট লাভ হলো? আমার কত পার্সেন্ট লাভ হলো কিভাবে ক্যালকুলেট করব? এই 144.46 ডিভাইডেড বাই 85.503075 কত হয়? 1.6896। এর মানে 168.96%। আমার কত টাকা কত পার্সেন্ট লাভ হলো? 168.96%। অনেক বেশি মনে হচ্ছে, রাইট? 168.96% তো এক বছরের রিটার্ন না, এক বছরের লাভ না। কত বছর ধরে লাভ করছেন এটা? 10 বছর পর পাইছেন না টাকাগুলো? সব টাকা কিন্তু 10 বছর পরে পাইছে, কারণ কুপন গুলো তো পেয়ে খেয়ে ফেলেন না, রিইনভেস্ট করছেন। সো ক্যাশ আউটফ্লো হয়েছে আপনার এট টাইম জিরোতে 85.50, আর ক্যাশ ইনফ্লো হয়েছে আপনার 10 বছর পরে। ওই 85.50 বাদ দেওয়ার পরে লাভটা আপনি পাইছেন 144.46, যেটাকে ট্রান্সলেট করলে হয় 168.96%। তা আমি যদি আপনাকে প্রশ্ন করি হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত, তাহলে হোল্ডিং পিরিয়ড রিটার্ন ইজ 168.96%। হ্যাভ ইউ লার্ন হোল্ডিং পিরিয়ড রিটার্ন? একদম ফার্স্ট ফিউ ক্লাসে আমরা পড়েছি, মিডেও ছিল। তাহলে আমি যদি আবার ফাইনাল আপনাকে দিই, এই বন্ডটা কিনে আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত? শুড ইউ বি এবল টু ডু ইট? আনসার হচ্ছে ইয়েস। সো আপনার এই 168.96 এইটা তো হচ্ছে আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন। হোল্ডিং পিরিয়ড রিটার্নটাকে আমার এনুয়ালাইজ করতে হবে, যে 10 বছরে আমি টোটাল পাইলাম 168.96%, মানে অলমোস্ট 169%। তাহলে প্রতি বছরে গড়ে আমি কত পার্সেন্ট রিটার্ন আর্ন করলাম, যেটাকে আমরা বলি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। তো আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্ন থেকে যখন আমি ইয়ারলি রিটার্ন বের করি, ফর্মুলা শিখাইছিলাম তাই না? 1 প্লাস হোল্ডিং পিরিয়ড রিটার্ন টু দি পাওয়ার 1/n, which is 1/10 here, minus 1। এটা করলে আমি অ্যানুয়ালাইজ রেট অফ রিটার্নটা পাবো। তাহলে এটা তো আমার এইচপিআরটা বের হয়েছে, এর সাথে এক যোগ করতে হবে। এই এক দেখে আবার মনে করেন এক যোগ করা আছে, কারণ এটা 169%। এর সাথে কি করতে হবে? এক যোগ করতে হবে, যোগ 1। তাহলে আমি এই পার্টটুকু পেয়ে গেলাম। এখন টু দি পাওয়ার 1/10, সো টু দি পাওয়ার 1/10 মানে হচ্ছে 0.1, ইকুয়াল টু যে রেজাল্ট আসবে সেখান থেকে এক বাদ। কত আসলো? 10.40%। এই যে ওয়াইটিএম আমরা 10.40% পেলাম, সেটা তিনটা সোর্স থেকে পেলাম: কুপন, রিইনভেস্টমেন্ট এন্ড ক্যাপিটাল গেইন। সেটাকে আমি ভেঙে ভেঙে দেখালাম। এখন তাহলে এই বন্ডটা যখন আমি 85.50 প্রাইসে কিনবো, 10 বছর হোল্ড করব, কুপন গুলোকে রিইনভেস্টমেন্ট করব, আমার এক্সপেক্টেড ইয়ারলি রেট অফ রিটার্ন কত? 10.399, মানে 10.4%। এটা নিয়ে কোনো আনসার্টেনটি আছে? এই রিটার্নটা যে আমি পাবো না, কোনো রিস্ক আছে? হোয়াট আর দ্য রিস্ক? কি কি রিস্ক আছে? ধরেন এই বন্ডটা আমি কিনলাম, বছর শেষে আমাকে 8 টাকা কুপন দেওয়ার কথা, যে ইস্যুয়ার বন্ডে সে দিতে পারলো না, সে কুপন দিতে পারলো না, তাহলে সে ডিফল্ট করলো। না, ফিক্সড রেট বন্ড, ইন্টারেস্ট চেঞ্জ হবে না, কিন্তু সে দিতে পারলো না, হতে পারে না?
বা 8 টাকা করে দিল, কিন্তু ফাইনালি যে 100 টাকা দিতে পারলো না, হতে পারে না? তো তার মানে হচ্ছে এখানে একটা রিস্ক আছে, সেটা কি? ডিফল্ট রিস্ক। আমরা যখন বন্ডের ওয়াইটিএম ক্যালকুলেট করি তখন ধরে নেই দেয়ার ইজ নো ডিফল্ট রিস্ক। ওকে, ধরেন এটা লোকাল কারেন্সি গভর্নমেন্ট বন্ড, আপনার দেশের কান্ট্রির গভর্নমেন্ট আপনার দেশের কারেন্সিতেই বন্ড ইস্যু করেছে, তাহলে ডিফল্ট রিস্কটা নাই। তাহলে 8 টাকা করে সে আমাকে দিবেই, এটা গ্যারান্টিড। 100 টাকা আমাকে দিবেই গ্যারান্টি, তাহলে ডিফল্ট রিস্ক নাই। কিন্তু গভর্নমেন্ট ছাড়া, লোকাল কারেন্সি গভর্নমেন্ট বন্ড ছাড়া দুনিয়ার যে কোনো বন্ডে কি আছে? ইনফ্লেশন রিস্ক, সরি, ডিফল্ট রিস্ক আছে। আর যেহেতু এটা ফিক্সড রেট বন্ড, ইনফ্লেশন রিস্ক থাকবেই। তার কারণ আপনি 8 টাকা করে পাচ্ছেন, ইনফ্লেশন এত হইলো যে 8 টাকার কোনো ভ্যালু নাই, হতে পারে না? সেই রিস্ক থাকবে, এটাকে আপনি এলিমিনেট করতে পারছেন না এখানে। যাই হোক, তাহলে আমরা যদি একটা গভর্নমেন্ট বন্ড কিনি, আমরা ধরে নিলাম এই 80 টাকা যে পাবো এটা নিয়ে কোনো সমস্যা নাই। আবার ম্যাচিউরিটিতে যে 100 টাকা পাবো সেটা নিয়েও কোনো আনসার্টেনটি নাই। তাহলে যেহেতু আমি এই বন্ডটা 85.50 কিনলাম, তাহলে এই ক্যাপিটাল গেইন আর এই কুপন নিয়ে আমার কোনো কি নাই, আনসার্টেনটি নাই, কোনো রিস্ক নাই। ক্লিয়ার? কিন্তু কুপন গুলো পাওয়ার পরে যে রিইনভেস্টমেন্ট করব, সেটা আমি ধরে নিয়েছি 10.4% রেটে রিইনভেস্টমেন্ট করবো, এটা নিয়ে আনসার্টেনটি আছে। কেন? 1 বছর পরে যখন আমি 8 টাকা পাবো, তখন 9 বছরের জন্য ইনভেস্ট করবো, তখন মার্কেটে ইন্টারেস্ট কত হবে সেটাকে আমি জানি, বেশি হতে পারে, কমও হতে পারে। তারপরে যখন আবার 8 টাকা পাবো 2 বছর পর, সেটাও রেট কত হবে আমি জানি। তার মানে রিইনভেস্টমেন্ট কোন রেটে হবে এটা নিয়ে আনসার্টেনটি আছে। তো আমি যদি রিইনভেস্টমেন্ট এরকম হয় যে যখন আমি রিইনভেস্টমেন্ট করলাম রেট আরো বেশি, 10.4 এর থেকেও বেশি, তাহলে 10 বছর হোল্ড করার পরে যখন আমি রিয়ালাইজড ওয়াইটিএম ক্যালকুলেট করব যে কত পেলাম, সেটা 10.4 এর চেয়ে বেশি হবে। কেন বেশি হবে? কারণ 1 নাম্বার কম্পোনেন্ট কুপন 80-80, থার্ড কম্পোনেন্ট ক্যাপিটাল গেইন অর লস, এটা ক্যাপিটাল গেইন 14.49, এটা হবেই কারণ ডিফল্ট করছে না। কিন্তু রিইনভেস্টমেন্ট থেকে বেশি পাবো কারণ আমি হায়ার রেটে রিইনভেস্ট করতে পেরেছি। ক্লিয়ার? যদি এরকম হয় রিইনভেস্টমেন্ট কম রেটে করতে পারলাম কারণ রেট কমে গেছে, তখন রিইনভেস্টমেন্ট ইনকামটা হয়তো 49.97 হবে না, এর চেয়ে কম হবে। এর চেয়ে কম হলে আমার রিয়েলাইজড ওয়াইটিএম 10.4 হবে না, তার চেয়ে একটু কম হবে। ক্লিয়ার? আচ্ছা, তো সেটা একটু কম বেশি হতে পারে, তার মানে একটা রিইনভেস্টমেন্ট রিস্ক আছে। একদম যে 10.4 পাবোই তার কোনো গ্যারান্টি নাই। ইনফ্যাক্ট 10.4 যে পাবো না এটাই গ্যারান্টি। তার কারণ হচ্ছে রিইনভেস্টমেন্ট ওই রেটে জীবনেও হবে না, একই রেট সারা জীবন থাকবে, এটা হবে না ইন রিয়ালিটিতে। সো আমার রিয়েলাইজড ওয়াইটিএমটা 10.4 থেকে কম বেশি হতে পারে, বাট এক্সপেকটেশন হচ্ছে 10.4। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? বলেন। আপনি কি করছেন বলেন তো? 1.68 যোগ করছেন, 2.689। হ্যাঁ, তাহলে 2.689 হচ্ছে না, টু দি পাওয়ার 0.1 দিচ্ছেন। হ্যাঁ, ওটা হয়তো ব্র্যাকেট দিতে ভুল করছেন, টু দি পাওয়ার। আপনি তো 168 লিখছেন, এটা তো 1.68 হবে। 1.68 বললাম না, তাহলে দুইটার যোগ 1 যোগ করলে 2.68 হবে। আপনি তো 168 লিখছেন, 168 লিখলে তো হবে না। আমি বলছি 168% বা 169%। 169% মানে কত? 1.69। ক্লিয়ার? আচ্ছা, তো এটা বুঝলাম সবাই? সবাই বুঝতে পারছি? আচ্ছা, এখন লেটস সি। আচ্ছা, খেয়াল করেন, ধরেন এই বন্ডটাই আমরা দেখি না, এই যে বন্ডটা আমরা কিনলাম, ধরেন এই বন্ডটা সে আজকে আমরা এই বন্ডটা কিনলাম, টুডে ইজ দি
ইস্যু ডেট এন্ড টুডে ইজ অলসো দ্য সেটেলমেন্ট ডেট। সো আজকের ডেট হচ্ছে 9/4/2025। হ্যাঁ, কন্ট্রোল সেমিকোলন দিলে আপনার ডেটটা ডাইরেক্ট চলে আসে, শর্টকাট কি। আচ্ছা, দেন ম্যাচুরিটি ডেট। সো ম্যাচুরিটি ডেটটা আমার এখানে কত, 4/9/4/2025 না? তাহলে 10 বছরের বন্ড, ম্যাচুরিটি ডেট কত হবে? 25 এর জায়গায় 35। ওকে, আচ্ছা। লাস্ট কুপন ডে দরকার নাই, এটা আমার। নেক্সট কুপন ডেও আমার দরকার নাই আপাতত। রিডেমশন ভ্যালু। রিডেমশন ভ্যালু মানে হচ্ছে যখন এটা ম্যাচিওর হবে, তখন আমার হচ্ছে আমি কত পাবো? 100। বন্ড আমরা যখনই ক্যালকুলেট করি সবসময় 100 পার ভ্যালুতে ক্যালকুলেট করি। ওকে, এখন আপনি একটা ধরেন 10 লাখ টাকা ফেস ভ্যালুর বন্ড কিনছেন, 100 টাকা পার ভ্যালু বন্ডের দাম কত? 10 লাখ টাকা পার ভ্যালু বন্ডের দাম একটু কনভার্ট করবেন। কিন্তু সবসময় আমরা প্রাইস কিসে দেখবো? 100 কনটেক্সটে দেখবো। ক্লিয়ার? মানে 100 টাকা ফেস ভ্যালু বন্ডের দাম কত? ক্লিয়ার? আচ্ছা, এই বন্ডটা আপনাকে কুপন দিবে, বাট এই বন্ডটা আপনাকে অ্যানুয়াল কুপন দিবে, রাইট? সো এইখানে হচ্ছে কুপন রেটটা আমরা ধরলাম সে 8। আচ্ছা, এটা তো আসলে সেমি অ্যানুয়াল আমরা কুপন ধরেছি এখানে, কিন্তু আমরা যে কুপনটা দিচ্ছি সেটা কি? অ্যানুয়াল কুপন, রাইট? তো অ্যানুয়াল লিখলাম। আহ এটাও দরকার নাই। ইল্ড, ইল্ডটা আমরা আপাতত দিয়ে দিই। ওকে, আমাদের ইল্ড কত? 10.4%। ইনভেস্টমেন্ট পিরিয়ড কটা? 10টা। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রাইস বের করব। ওকে, আমরা কি বের করব? প্রাইস। এখানে ক্লিন প্রাইস লেখা আছে। ক্লিন প্রাইস লেখার কারণটা হচ্ছে দুইটা কুপনের মধ্যবর্তী টাইমে যদি কেউ বন্ডটা কিনে, তার বন্ডটা ইস্যু করা হয়ে গেছে, তারপরে কোন একটা পিরিয়ডে কিনছে, তখন একটা অ্যাক্রুড ইন্টারেস্ট থাকে। তখন একটা কি থাকে? অ্যাক্রুড ইন্টারেস্ট থাকে। অ্যাক্রুড ইন্টারেস্টের জিনিসটা কি? ধরেন আমি একটা বন্ড কিনলাম, এই ডেটেই কিনলাম 4 সেপ্টেম্বর। নেক্সট কুপন কবে দিবে? ধরেন এটা অ্যানুয়াল কুপন বন্ড, তাহলে নেক্সট কুপন কবে দিবে? 4 সেপ্টেম্বর 2026-এ দিবে। এখন আমি যদি জানুয়ারি 1, 2026 সালে বন্ডটা বিক্রি করি, যে কিনবে সেই তো কুপনটা পাবে 1 বছর পর, কারণ তার কাছে বন্ডটা আছে। কিন্তু আমি তো 4 সেপ্টেম্বর থেকে জানুয়ারি 1 তারিখ পর্যন্ত বন্ডটা হোল্ড করছি, তাহলে ওই যে 8 টাকা কুপন, 8 টাকা কুপনের এই অংশটুকু আমি আর্ন করে ফেলেছি। তা আমি যখন বিক্রি করব, তখন তাকে বলবো আমার কুপনের যতটুকু আমি আর্ন করেছি এটা তুমি আমাকে দিবা। ওটা অ্যাক্রুড ইন্টারেস্ট। ওটা ও সেপ্টেম্বরে পাবে, কিন্তু আমাকে ও দিবে প্রাইসের সাথে। প্রাইস যখন ও আমাকে দিবে তখন সাথে এটা দিয়ে দিবে। আর আমরা প্রাইস নেগোশিয়েট করব যে কত দামে কেনা বেচা হবে, সেটা আমরা ক্লিন প্রাইসে নেগোশিয়েট করব। তো ক্লিন প্রাইসে নেগোশিয়েটেড প্রাইস হবে একটা ডিল হলো, ধরেন সে আমরা এত প্রাইসে কিনবো, আর সাথে অ্যাক্রুড ইন্টারেস্টে সে আমাকে কি করবে? অ্যাড করে দিবে। ওই দুটো অ্যাড করে যখন দেয়, ওইটাই হচ্ছে সেটেলমেন্ট প্রাইস। ওই প্রাইসের আরেকটা নাম আছে ডার্টি প্রাইস। কি প্রাইস? ডার্টি প্রাইস। ডার্টি প্রাইসটা হচ্ছে ক্লিন প্রাইস প্লাস অ্যাক্রুড ইন্টারেস্ট। ডার্টি প্রাইসটা হচ্ছে ক্লিন প্রাইস প্লাস অ্যাক্রুড ইন্টারেস্ট। আমরা যেহেতু ইস্যু ডেটে কিনতেছি, আজকে ইস্যু করা হচ্ছে, তাহলে তো কোনো অ্যাক্রুড ইন্টারেস্ট নাই। ওকে, আচ্ছা। সো সে তো 8 টাকা পাবে, সে 8 টাকা পাবে তো গ্যারান্টি। আচ্ছা, এখন আমরা প্রাইস বের করব, ঠিক আছে? সো প্রাইস বের করার ফর্মুলা কি? বন্ডের প্রাইস বের করার ফর্মুলা, আমি শিওর এটা বাই দিস টাইম আপনারা ফাইন্যান্সিয়াল মডেলিং কোর্সে শিখে ফেলার কথা, যারা করছেন। না শিখে ফেললে এখন পড়েন। সো প্রাইস অফ আ বন্ড হচ্ছে প্রাইস ফর্মুলা দিয়ে বের করতে হবে, ঠিক আছে? সো প্রাইস ফর্মুলা দিয়ে যখন আমরা বের করব, প্রথমে দেখেন কি বলেছে? সেটেলমেন্ট। সেটেলমেন্ট মানে সেটেলমেন্ট ডেট। ওকে, আচ্ছা, কমা। এরপরে কি বলছে? ম্যাচিউরিটি। ম্যাচিউরিটি মানে ম্যাচিউরিটি ডেট, কমা। এরপরে হচ্ছে রেট। রেট মানে কুপন রেট 8%। এরপরে কি বলছে? ইল্ড। ইল্ড মানে ওয়াইটিএম, কমা।
এরপরে কি বলছে? রিডেমশন। রিডেমশন মানে রিডেমশন ভ্যালু। রিডেমশন মানে রিডেমশন ভ্যালু মানে যেদিন বন্ডটা ম্যাচিওর হয়ে যাবে, রিডিম হয়ে যাবে কত টাকা দিয়ে, অলওয়েজ ফেস ভ্যালু 100, কমা এখানে দেখেন অপশন দেওয়া আছে অ্যানুয়াল, সেমি অ্যানুয়াল, কোয়ার্টারলি। আমরা কি দিব? অ্যানুয়াল, 1 ফর অ্যানুয়াল। ঠিক আছে, কমা। এই বেসিসটা আমাদের এই ক্ষেত্রে দরকার নাই। ওই যে আমরা অ্যাক্রুড ইন্টারেস্ট ক্যালকুলেট করি, অ্যাক্রুড ইন্টারেস্ট ক্যালকুলেট করার আবার নিয়ম আছে। সেটা হচ্ছে ধর সেপ্টেম্বর থেকে আমি বন্ডটা হোল্ড করছি, তো সেপ্টেম্বর মাস কত দিলে? 30 দিলে। তাহলে আমি যদি বন্ডটা 4 তারিখে কিনি, আমি সেপ্টেম্বর মাসে কয় দিনের ইন্টারেস্ট পাচ্ছি? 26 দিন। অক্টোবর মাসে কয় দিনে? 31 দিনে। এখন কোয়েশ্চেন হচ্ছে অক্টোবর মাসে আমরা কি 31 দিনে 31ই ধরবো নাকি 30? তো যদি আমরা অ্যাকচুয়াল টু অ্যাকচুয়াল সিলেক্ট করি, তাহলে অ্যাক্রুড ইন্টারেস্ট ক্যালকুলেশনের সময় নিউমারেটরে অ্যাকচুয়াল ডে ক্যালকুলেট হবে, মানে 31 মাস 31 দিনে দেবো, 30 মাস 30 দিনে দেবো, 28 মাস 28 দিনে দেবো, 29 মাস 29 দিনে দেবো। আর অ্যাকচুয়াল নিচে তো বছরের 365 দিন, আর লিপ ইয়ার একটা 366 দিন। দুটোর অ্যাকচুয়াল। আর যদি আমরা 36 তাহলে যে মাসই হোক না কেন 30 দিনে এক মাস ধরবো, 360 দিনে এক বছর। এখন এটা ডিলিট করব কমপ্লিট অ্যাকচুয়াল আমাদের এই ক্ষেত্রে তো আসলে অ্যাক্রুড ইন্টারেস্ট নাই, সেটা নিয়ে চিন্তা করার দরকার নাই। কিন্তু আপনাকে একটা দিয়ে দিতে হবে যে মার্কেটে আপনি কাজ করবেন। আমরা অ্যাকচুয়াল টু অ্যাকচুয়াল দিলাম, ঠিক আছে, দ্যাট ওন্ট চেঞ্জ দা বন্ড প্রাইসে, কোনো চেঞ্জেস হবে না, কিন্তু অ্যাক্রুড ইন্টারেস্টের সময় এটা ম্যাটার। আমরা সব ইনপুট গুলো দিয়ে দিচ্ছি। এই ফাংশনটা আপনারা শিখছেন না? প্রাইস ফাংশন শিখেন নাই, না শিখলে এখন শিখেন। সো খুবই ইজি। প্রাইস লেখার পরে দিলেই তো বলে দিচ্ছে সেটেলমেন্ট, ম্যাচুরিটি। আপনার জাস্ট বুঝতে হবে সেটেলমেন্ট মানে কি, ম্যাচুরিটি মানে কি, রেট মানে কি, ইল্ড মানে কি। ব্র্যাকেট ক্লোজ এন্টার অথবা কন্ট্রোল এন্টার। 85.503075, ক্যান ইউ সি? ওই যে প্রাইসটা আমরা পেয়েছিলাম। সো ইল্ড দিয়ে দিলে প্রাইস পাই, অথবা প্রাইস দিলে কি পাই? ইল্ড পাই। ওকে, আচ্ছা। আরেকটা জিনিস এখানে আমরা ক্যালকুলেট করেছি, সেটা হচ্ছে বন্ডের কারেন্ট ইল্ড। কারেন্ট ইল্ড বলতে বোঝায়, ওয়াইটিএম তো বোঝাটা একটু জটিল, কারণ ওয়াইটিএম এর 3টা কম্পোনেন্ট আছে, কুপন, রিইনভেস্টমেন্ট ইনকাম, তারপরে ক্যাপিটাল গেইন হলো। একজন লেবার এটা বুঝাইতে গেলে আপনাদের মধ্যে এক্সপার্ট কি বোঝানো যায় না, একজন লেবারকে বুঝাইতে গেলে তার জন্য একটা বোঝা কঠিন। ওকে বুঝাইতে হবে ভাই ইউ আর বাইং বন্ড এট 85.5 টাকা, ইউ আর গেটিং 8 টাকা পার ইয়ার। কত পার্সেন্ট? 8 ডিভাইডেড বাই 85.5, which is the value. So annual coupon divided by price, এটা ক্যালকুলেট করলে আমরা কারেন্ট ইল্ড পাই। কারেন্ট ইল্ড হচ্ছে 9.36%। কারেন্ট ইল্ড কত? 9.36%। তাহলে কারেন্ট ইল্ডের ফর্মুলা কি? ঠিক আছে, annual coupon divided by কি? প্রাইস। annual coupon divided by প্রাইস। এখন আপনি কারেন্ট ইল্ড 9.36%, কিন্তু অ্যাকচুয়াল রিটার্ন কি হবে? এর চেয়ে একটু বেশি হবে। কেন? ক্যাপিটাল গেইন হবে, ক্যাপিটাল গেইন হবে, আর কি হবে? রিইনভেস্টমেন্ট হবে। ওই ক্যাপিটাল গেইন আর রিইনভেস্টমেন্ট গুলো যোগ করে আমার আসা হচ্ছে 10.4। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমরা পারবো, রাইট? এখন খেয়াল করে দেখেন, আমরা যদি ওয়াইটিএম বের করতাম, তার ফর্মুলাটা মানে আমি প্রাইস জানলে ওয়াইটিএম পাবো, ওয়াইটিএম জানলে প্রাইস পাবো, যে কোনো একটাও জানা থাকতাম। তো আমরা তো এই অঙ্কে প্রাইস জানতাম, ওয়াইটিএম জানতাম না। আমি ক্যালকুলেট করে আপনাদেরকে দেখালাম, ওটা তো আমি ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে আপনাকে ধাপে 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 দেখালাম। এখন আমি যদি ডাইরেক্ট ওয়াইটিএম ক্যালকুলেট করতে চাই এক্সেলে, কিভাবে করব? ফাংশন হচ্ছে ইল্ড, ফাংশন হচ্ছে ইল্ড। সো ইল্ড দেখে যখন আপনি ব্র্যাকেট দিলেন, দেখেন প্রথমে কি আসছে? সেটেলমেন্ট। সেটেলমেন্ট মানে সেটেলমেন্ট ডেট, বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। কমা, ম্যাচুরিটি মানে ম্যাচুরিটি, একই জিনিস। তারপরে রেট, রেট মানে কি? রেট, কুপন রেট। তারপরে পিআর, পিআর মানে প্রাইস। এবার প্রাইসটা আমরা দিয়ে দিই, কিন্তু প্রাইসটা আমি যদি এখন এটা দিই না, তাহলে
সার্কুলার এরর হবে, কারণ এই প্রাইস তো ওগুলোর উপরে নির্ভর। তো প্রাইসটা অন্য কোথাও লিখে রাখলে ভালো ছিল। আমি ম্যানুয়ালি লিখি, হ্যাঁ, 85.503075, কমা, রিডেমশন কত, 100, কমা, আর কি চায়, ফ্রিকোয়েন্সি চায় না, 1, আর কিছু চায়, বেসিস, ওই যে বেসিস আমি অ্যাকচুয়াল টু অ্যাকচুয়াল দিলাম 10.399, ওই যে আমার ক্যালকুলেটর যা আসছে এখানেও তাই আসবে, 10.4%। ক্লিয়ার? পারবো আমরা এখন এক্সেলে ক্যালকুলেট করতে? ওকে, গ্রেট। তাহলে আমরা এক্সেলে কিভাবে বন্ডের প্রাইস ক্যালকুলেট করতে হয়, বন্ডের ওয়াইটিএম ক্যালকুলেট করতে হয়, এটা শিখে ফেললাম। আনফরচুনেটলি ফাইনালে এইটা আমি আপনাকে দিতে পারবো না, কারণ ফাইনালে তার আপনার কাছে এক্সেল থাকবে না, কিন্তু মানে এটা আপনাদের জানতে হবে। সো আলটিমেটলি এটা জানলেন, বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তাহলে এই অঙ্কটা আমরা বুঝে গেলাম, এই অঙ্কটা আমরা বুঝে গেলাম। নেক্সট দেখেন এক্সাম্পল 2। এখন the thing is, not every person or institution will be able to buy a 10-year bond and will be able to hold it for 10 years. আপনার 10 বছর পরে কি হবে বোঝা মুশকিল, ঠিক আছে? ফিউ ডেজ ব্যাক আমি 20 বছরের একটা বন্ড কিনছি, হ্যাঁ, কিন্তু 20 বছরের বন্ড আমি 20 বছর রাখতে পারবো কিনা আমি জানি না। এরকম হতে পারে যে আমার হয়তো 3 বছর পর, 4 বছর পর বা 5 বছর পরে টাকার দরকার হলো। তো টাকার দরকার হলে তো এই 20 বছরের বন্ড 20 বছর পর্যন্ত রাখতে পারবো না। কিন্তু বন্ডের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে এই বন্ডটা বিক্রি করা যায়। বন্ডটা কি করা যায়? বিক্রি করা যায়। আর যেহেতু গভর্নমেন্ট বন্ড কিনছি, মোটামুটি বিক্রি করাটা ইজিয়ার হবে। যত শর্টার টার্ম বন্ড তত বিক্রি করা ইজিয়ার, লঙ্গার টার্ম বন্ড একটু বিক্রি করা কঠিন, বাট আই এম উইলিং টু টেক দ্যাট লিকুইডিটি রিস্ক। তো এইখানে সেকেন্ড ইনভেস্টর ওই বন্ডটাই কিনছে, 10 বছরের বন্ড কিনছে, 8% অ্যানুয়াল কুপন বন্ড, এবং সে বন্ডটা হোল্ড করছে কতদিন পর্যন্ত? 4 ইয়ার্স পর্যন্ত হোল্ড করছে। কি করছে? 4 ইয়ার্স পর্যন্ত হোল্ড করছে। 4 ইয়ার পর্যন্ত যদি হোল্ড করে, তাহলে আলটিমেটলি এখন এই 4 বছর তো সে কুপন পাইছে, এই 4 বছরের কুপন তো সে রিইনভেস্ট করছে। এখন এখানে বলছে যে এই 4 বছর সে ওই 10.4% রেটেই রিইনভেস্ট করছে। 4 বছর পরে ও যখন বন্ডটা বিক্রি করবে, আমার জানতে হবে 4 বছর পরে প্রাইস কত হবে। আর 4 বছর ধরে সে কুপন পাইলো, 4টা কুপন 32 টাকা পাইলো, আর 4 বছর কুপন রিইনভেস্ট করে ওর কিছু টাকা আর্ন হবে। এই 3টা সোর্স থেকেই তো তার আসবে। তাহলে এখন আমার জানা দরকার যে 4 বছর পরে বন্ডের প্রাইস কত হবে। 4 বছর পরে বন্ডের প্রাইস কত হবে? আচ্ছা, আমরা একটু যে এক্সেলটা করছিলাম সেখানে চলে যাই। ওখানে যদি আমরা চলে যাই, চার বছর পর কি সেটেলমেন্ট রেট কত? 4 বছর পর সেটেলমেন্ট ডেটটা হচ্ছে 4 সেপ্টেম্বর 2029। তো আমরা এখান থেকে 4 বছর সামনে চলে গেলাম, ভিজুয়ালাইজ করে 4 বছর পর ম্যাচুরিটি ডেট যা তাই, এগুলো দরকার নাই। লাস্ট কুপন ডেট দরকার নাই, নেক্সট কুপন ডেট দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, রিডেমশন ভ্যালু 100। আচ্ছা, এটা তো সেমি অ্যানুয়াল কুপন হবে না, অ্যানুয়াল কুপন, তো 1 দরকার নাই। কুপন রেট 8%। আচ্ছা, ইল তো আমরা ধরে নিয়েছি কত, 10.4। ইল কি আমরা এখানে কিছু দিয়েছিলাম? ইল ইকুয়ালস টু G5। আচ্ছা, ইলটাই যেখানে আমরা ধরে সেল ডেটে ইল কত,
এটা আমি বিভিন্ন ইয়ে করে করছি। হ্যাঁ, এটা কিভাবে করতে হয় এটা আপনার এখানে আমি শিখাতে পারবো না, বাট আমি এখানে ইলটা ধরে নিই, ঠিক আছে? আচ্ছা, ফাইন্যান্সিয়াল মডেলিং এ শিখবেন ইফ ইউ গেট দ্য রাইট মেন্টর। আচ্ছা, সো আমি এখানে ম্যানুয়ালি দিই, ঠিক আছে, কারণ এখানে আমি 1% করে দিছি তো। তো এটা 1% করে তো যাচ্ছে, 10 থেকে 11-তে যাচ্ছে, কিন্তু আমার দরকার 10.4। তো আমি 10.4টা ম্যানুয়ালি, আমি যদি চাইতাম এরকম করে যাবে সেটা আমি ওভাবে ক্রিয়েট করতে পারতাম। সো 10.4টা ম্যানুয়ালি দিলাম, ঠিক আছে। আমার ইনভেস্টমেন্ট পিরিয়ড, এখন যদি চিন্তা করেন এই বন্ডটা আমি বের করতে চাচ্ছি, বন্ডের প্রাইস কিন্তু এই বন্ডটা আমি যে বিক্রি করব আর যে কিনবে তার জন্য এই বন্ডটা কত বছর রিমেইনিং ম্যাচুরিটি? 6 বছর। সো তার পার্সপেক্টিভ এটা 6 বছর। ওকে, আমি চাচ্ছি কি প্রাইস বের করতে। ওকে, আচ্ছা, প্রাইস কত হবে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে খেয়াল করে দেখবেন যে প্রাইসটা হয় আপনার প্রাইস ফর্মুলাতে আমার এখানে জাস্ট এই যে 2 ছিল যেটা সেমি অ্যানুয়াল, এটা কি করতে হবে? 1 করে দিতে হবে, অ্যানুয়াল করে দিতে হবে। তাহলে প্রাইস আমরা পাবো 89.6688। প্রাইসটা আমরা পাবো 89.6688। তাহলে 4 বছর পরে আমার প্রাইস দরকার, সেটা পেয়ে গেলাম কত? 89.67। 4 বছরের কুপন পাবো কত? 32। আর এই কুপনগুলো রিইনভেস্টমেন্ট করে কত পাবো সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওটাও এক্সেলে ক্যালকুলেট করা যায়, আমি আরো তো ডিটেইলে যাচ্ছি না কারণ তাহলে ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। আমি জাস্ট লাভগুলো ক্যালকুলেট করে আপনাকে সোর্স অফ রিটার্নটা যে কিভাবে হচ্ছে আর কি। সো জাস্ট মনে রাখবেন যে 89.6688 এটা হচ্ছে আমাদের প্রাইস, রাইট? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন আমরা কুপন ইনকাম এখন কত হবে? আগে তো বাই এন্ড হোল্ডে কত ছিল? 80। এখন কত হবে কুপন ইনকাম? কত হবে? 32। কুপন ইনকাম হবে 32। ওকে, কুপন ইনকাম হবে 32, কারণ 10 বছর হোল্ড করলে 80, আপনি বন্ডটা হোল্ড করছেন 4 বছর, তাহলে 32 টাকা পাবেন, 4টা 8। ক্যাপিটাল গেইন বা লস কত হবে? আপনি যে 4 বছর পর বন্ডটা বিক্রি করলেন, কত প্রাইসে বিক্রি করলেন? 89.6688। তাহলে 89.6688 এটা হচ্ছে আপনি বিক্রি করে ফেলেন। কিনেছিলেন কততে? -85.503075। আপনার ক্যাপিটাল গেইন হবে 4 টাকা 16 পয়সা। ওকে, আচ্ছা, এখন আমার দরকার রিইনভেস্টমেন্ট। রিইনভেস্টমেন্ট আমরা একটু ক্যালকুলেট করি। আপনি কত টাকা করে রিইনভেস্টমেন্ট করেছেন? 8 টাকা করে। কত বছর? 4টা কুপন। ইল্ড আমাদের ধরে নিতে হবে কত রেটে রিইনভেস্টমেন্ট করেছি। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি 10.4% রেটে রিইনভেস্টমেন্ট হলো। আমাকে ক্যালকুলেট করতে হবে ফিউচার ভ্যালু। আপনি যদি ক্যালকুলেট করেন দেখবেন যে এটা 37.34 আসবে। তার মানে 32 টাকা আমার নিজের ইনভেস্টমেন্ট, 4টা কুপন, আর এডিশনাল রিইনভেস্টমেন্ট ইনকাম কত আসছে? 5.34। 37.34 থেকে 32 বাদ দিব। 37.34 থেকে কি করবো? 32 বাদ দিব। 32 আমার কুপন না, তাহলে আমার ইনকামটা কত? 5.3471। তাহলে দেখেন আপনার টোটাল লাভ কত? এই তিনটা যোগফল, টোটাল লাভ এই তিনটা যোগফল না? তাহলে 5.34 প্লাস 32 প্লাস 4.1657, টোটাল কত হলো? 41 টাকা 51 পয়সা। এটা আপনার টোটাল প্রফিট। এই প্রফিটটা আর্ন করতে কত টাকা ইনভেস্ট করছেন? ডিভাইডেড বাই 85.503075। 85 টাকা 50 পয়সা ইনভেস্ট করে 4 বছরে টোটাল পেলাম কত? 41.41। তাহলে ভাগ করি, ভাগ 85.503075, 48.55%। This is my holding period return. This is my
হোল্ডিং পিরিয়ড রিটার্ন। তাহলে আমি যদি পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করি হোল্ডিং পিরিয়ড রিটার্ন বের করতে পারবেন? ওকে, সো হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত? 48.55%। হোল্ডিং পিরিয়ড রিটার্ন থেকে অ্যানুয়ালাইজ রিটার্ন বের করব। 1 প্লাস হোল্ডিং পিরিয়ড রিটার্ন এর সাথে এক না, 89 টাকা তো আপনি বিক্রি করছেন। যে 4 বছর হোল্ড করে বিক্রি করলো তার 4 বছরের রিটার্ন আমি ক্যালকুলেট করছি। সে কিনেছে 85.5 দিয়ে আর 89.67 দিয়ে বিক্রি করেছে, ডিফারেন্সটা তার ক্যাপিটাল গেইন। তাহলে ডিভাইড কত? 85.503075 ভাগ করে আমরা পেলাম কত? 48.55%। দিস ইজ এইচপিআর, হোল্ডিং পিরিয়ড রিটার্ন। এর সাথে এক যোগ করব, যোগ 1 টু দি পাওয়ার কত হবে? 1/4 মানে 0.25 মাইনাস 1 কত হয়? 10.4%। স্টিল 10.4%, স্টিল 10.4%। কেন? বিকজ ইলটা চেঞ্জ হয় নাই, ইলটা 10.4ই ছিল। এটা 10.4 হতো না যদি সে যখন 4 বছর পর বিক্রি করলো তখন মনে করেন মার্কেটে ইন্টারেস্ট 11%, তাহলে এই বন্ডের দাম কি হতো? 89.867 হতো না। তাহলে এই বন্ডের দাম 89.67 হতো না। বেশি হতো না কম হতো? 89.67 এর থেকে কম হতো। 89.67 থেকে কম হতো মানে হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন বা লস যেটা 4.16, এটা হতো না, এর চেয়ে কম হতো। এর চেয়ে কম হলে রিটার্নটা 10.4 হতো না, 10.4 এর চেয়ে কম হতো। ক্লিয়ার? আবার মনে করেন কেনার পরেই রেট বেড়ে 11 হয়ে গেছে, এটা কম হতো কিন্তু এটা বেশি হতো, কারণ আপনি রিইনভেস্টমেন্ট করতেন হায়ার রেটে। একটা কমে যেত, একটা বাড়তো, একটা কম্পোনেন্ট কমতো, একটা কম্পোনেন্ট বাড়তো। ওভারঅল আপনার কি হতো সেটা ক্যালকুলেট করে বুঝতে হবে, কারণ অফসেটিং হচ্ছে তো, কিন্তু এক্স্যাক্টলি অফসেটিং নাও হতে পারে। কোনটা ডমিনেট করবে তার উপর বেসিসে আমরা নির্ধারিত হবে 10.4 এর চেয়ে কম হবে নাকি বেশি হবে। বাট 10.4 যে হতো না, দ্যাটস ফর শিওর। ক্লিয়ার? বুঝতে পারছি? মাথার মধ্যে ঢুকতেছে? ওকে, গ্রেট। তাহলে এই বন্ডের ক্ষেত্রেও আমরা দেখলাম 10.4। এই ইল্ডকে আমরা বলছি হরাইজন ইল্ড। কারণ ইল্ড টু ম্যাচুরিটি তো ইল্ড টু ম্যাচুরিটি, ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করলে ইল্ড কত? এটা আমার ইনভেস্টমেন্ট হরাইজন এখানে কত বছর? 4 বছর। এই কারণে এটাকে আমরা হরাইজন ইল্ড বললাম। ক্লিয়ার? পারবো? কুইজে দিলে পারবো? পরীক্ষায় দিলে পারবো? ওকে, আগামী দিন কুইজ, আগামী হচ্ছে লাস্ট ক্লাসে কুইজ সোজা কথা। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন, এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে বন্ডের এই রেখাটা হচ্ছে বন্ডের প্রাইস ট্র্যাজেক্টরি। আমরা 4 বছর হোল্ড করছি না? আমরা কবে হোল্ড করছি? 4 বছর হোল্ড করছি। 4 বছর হোল্ড করে এটা হচ্ছে প্রাইস, এখানে ইন্টারেস্ট করছে, মানে হচ্ছে এই প্রাইস হচ্ছে 89.67। অ্যাসিউমিং রেট কত? 10.4। রেট যদি 10.4 থেকে বেশি হতো প্রাইসটা কম হতো, রেট যদি 10.4 চেয়ে কম হতো তাহলে প্রাইসটা বেশি হতো, বিকজ বন্ডের প্রাইসের সাথে ইল্ডের রিলেশনশিপটা কি? ইনভার্স। বন্ডের ইল্ডের সাথে ইন্টারেস্টের সাথে বন্ডের প্রাইসের সম্পর্ক কি? ইনভার্স। 3 নাম্বার এক্সাম্পল। সে বলছে একজন বাই এন্ড হোল্ড ইনভেস্টর কিনেছে 10 বছরে বন্ড, 8% অ্যানুয়াল কুপন, 85.50 তে কিনেছে, কিন্তু কেনার পরপরই ইল বেড়ে 11.4 হয়েছে। কেনার পরপরই ইল বেড়ে 11.4 হয়ে গেছে, মানে 1% বেড়ে গেছে, and stayed there for the next 10 years। তাহলে আমাদের প্রথম যে এক্সাম্পল ছিল 10 বছর হোল্ড করেছিল, সেখানে এই যে 3টা কম্পোনেন্ট, এই 3টা কম্পোনেন্টে কোন জায়গায় চেঞ্জ আসবে?
সে তো 10 বছর হোল্ড করলে 80 পাবে, এটা নিয়ে কোনো চেঞ্জ নাই। 10 বছর হোল্ড করলে সে 100 টাকা পাবে, তার ক্যাপিটাল গেইন 14.49 হবে, এটা নিয়েও কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র চেঞ্জটা কোথায় হবে? রিইনভেস্টমেন্ট ইনকাম 49.97 এর জায়গায় কি হবে? বেশি হবে। কত বেশি হবে আমরা একটু ক্যালকুলেট করি। 8 টাকা, 8 টাকা ইনভেস্ট করবে সে। কয়টা 8 টাকা এরকম ইনভেস্ট করবে? 10টা কুপন। কত রেট ধরবো এখন? 11.4। আপনি যদি ফিউচার ভ্যালু ক্যালকুলেট করেন এটা 136 হবে, which includes this 80 minus 80 করলে 56.38 হবে। 56.38 হবে। ঠিক যেভাবে আমরা তখন ওয়াইটিএম ক্যালকুলেট করেছি সেভাবে ওয়াইটিএম ক্যালকুলেট করবেন। প্রফিটটা বের করবেন, তখন 169% আসছিল, এখন একটু বেশি আসবে, সেটাকে ইয়ারলিতে কনভার্ট করবেন। করলে দেখবেন রেটটা 10.4 এর চেয়ে বেশি আসবে। এটা আপনাদের হোমওয়ার্ক, করে দেখবেন রেটটা আসবে 10.70। ওই যে রিইনভেস্টমেন্ট একটু হায়ার রেটে করার কারণে এটা 10.7 আসছে। ইউনিভার্সিটি মেইল দিবে, যে মেইল দিবে ওই ইনস্ট্রাকশন ফলো করবো আমরা। ওকে, অফিশিয়াল স্যাটারডে যে হলিডে সেটার মেইল অলরেডি এসে বলে গেছে। মেকআপ ক্লাসে মেইল আসবে না? আচ্ছা, কিন্তু আমি যখন জিজ্ঞেস করেছি বলেছে অফিসিয়াল ইনস্ট্রাকশন আসবে, যে যদি মেকআপ ক্লাস হয়, যদি তারা মেকআপ ক্লাস দেয় তাহলে অফিসিয়াল ইনস্ট্রাকশন আসবে। কোন ইনস্ট্রাকশন দেয়া মানে হচ্ছে মেকআপ ক্লাস ইউনিভার্সিটি দিচ্ছে না। এখন আমরা চাইলে তো করতেই পারি, আপনারা যদি চান আমি একটা ক্লাস করাইতে পারি, এখন এটা আপনারা ডিসাইড করেন। ওইটা না হলে আর একটা ক্লাস। শেষের তো শেষ নাই। আমি তো আপনাকে ফার্স্ট ক্লাসেই বলছি যে এই কোর্সটা ক্যান রান ফর এভার। ঠিক আছে, ইউ ক্যান লার্ন টিল গো টু দ্য গ্রেভইয়ার্ড, তাও শেষ হবে না। বিকজ পোর্টফোলিও ম্যানেজমেন্টের লার্নিং এর কোনো শেষ নাই, ইটস ইভলভিং, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সো এখানে আমরা যতদূর পারছি ততদূর পড়ছি। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? ওকে, সো এটা আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম। ওকে, সো 10.7 আসছে, রাইট? এই সেম সিনারিওটা যদি এমন হতো যে কেনার পর পরে রেট কমে 9.4 হয়ে গেছে, তাহলে রিইনভেস্টমেন্ট ইনকামটা কমে যেত। রিইনভেস্টমেন্ট ইনকামটা কম হতো, মানে 49.97 এর চেয়ে আরো কম হইতো। তাতে করে আপনার ওয়াইটিএমটা, রিয়েলাইজড ওয়াইটিএমটা 10.4 এর চেয়ে কম হতো। কত হতো? 10.1 হইতো। কত হইতো? 10.1 হইতো। এটা এক্সাম্পল 3 তে আছে না, ওইটা এক্সাম্পল 5 এ আছে 10.1। একই জিনিস, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে 11.4 এ গেছে, ওখানে 9.4 এ গেছে। এটা আপনার বাসায় করবেন 5 নাম্বারটা, এই ম্যাটেরিয়ালটা আপনাদের দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা। 2 নাম্বার এক্সাম্পল আমরা কি করলাম? 4 বছর হোল্ড করছে, মনে আছে? 4 বছর হোল্ড করছে, কিন্তু ইন্টারেস্ট স্টেইড এট 10.4। সে 4 বছর পর 89.67 প্রাইসে বিক্রি করতে পেরেছে। 4 নাম্বার এক্সাম্পল একটু ডিফারেন্ট, ওরকমই, জাস্ট পার্থক্য হচ্ছে সে 4 বছর হোল্ড করেছে, কিন্তু কেনার পর পরে ইন্টারেস্ট রেট বেড়ে কত হয়েছে? 11.4। আফটার দ্য বন্ড ইজ পারচেজড, interest rate go up to 11.40। তাহলে এই যে আমরা সেকেন্ড অঙ্কটা করলাম, আপনি 32 পেয়েছেন, 5.34 পেয়েছেন, 4.16 পেয়েছেন। এই তিনটা কম্পোনেন্টে কোন কোন জায়গায় চেঞ্জ আসবে? না, শুধু রিইনভেস্টমেন্টে চেঞ্জ আসবে না, কারণ আপনি তো 4 বছর পর বন্ডটা বিক্রি করছেন। ইন্টারেস্ট রেট কেনার পরপরই বেড়ে কত হয়েছে? 11.4। আমরা বের করছিলাম যে যদি এইটা
আপনাদের যদি এটা 10.4 থাকতো তাহলে প্রাইস কত 89.67 মনে আছে? এটা যদি 11.4 হয় তাহলে প্রাইস হয়ে যেত 85.78। প্রাইস হয়ে যেত 85.78। প্রাইস যদি 85.78 হতো 4 বছর পরে বিক্রি করলেন, কিনছিলেন কত দিয়ে? 85.50 দিয়ে কিনেছিলেন। তাহলে 85.78 মাইনাস 85.503075 0.2769 ক্যাপিটাল গেইন হতো। তার মানে এই কম্পোনেন্টটা 0.2769 হতো। আর রিইনভেস্টমেন্ট ইনকামটা কত হতো? 8 টাকা করে ইনভেস্ট করতাম, 4টা 8 টাকা ইনভেস্ট করতাম, 11.4 ইন্টারেস্ট ধরে আমরা ফিউচার ভ্যালু ক্যালকুলেট করতাম। সরি, এটা ঠিকই আছে, সমস্যা নাই, এটা মাইনাস দিলে ওটা ফিউচার ভ্যালু আসবে 37.89। যেহেতু হায়ার রেটের ইনভেস্টমেন্ট করতে পেরেছি, রিইনভেস্টমেন্ট থেকে একটা কি আসবে? বেনিফিট আসবে। 37.89 এখান থেকে কত বাদ দিব? 32, 5.8997, 5.8997, 5.8997 ইনস্টেড অফ কত? 5.34। তাহলে এখন আমার হরাইজন ইল্ড কত হবে? এই তিনটা যোগ করব, এই তিনটা যোগ করি, 32 যোগ 5.34 যোগ করলে এটাই আসবে 37.89 প্লাস 0.2769। টোটাল আমার প্রফিট কত হতো? 38.17। কত টাকা ইনভেস্ট করে? 85.503075, তাহলে 44.64% হতো। এটা হরাইজন, এটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড ইন। এর সাথে এক যোগ করব, টু দি পাওয়ার 1/4 মানে 0.25 মাইনাস 1, 9.67% হতো। 9.67% হতো। তাহলে খেয়াল করে দেখেন, যেটা আমার এক্সপেক্টেড হরাইজনের 2 নাম্বার এক্সাম্পলে কত ছিল? 10.4, সেটা এখন হয়ে গেল কত? 9.67, কমে গেল না? তাহলে আমার লস হয়ে গেল না? আমি যা আশা করছিলাম তার থেকে লস হলো, মানে লস হয় নাই, অ্যাকচুয়ালি যা আশা করছিলাম তার থেকে কম হলো। কেন কম হলো? বিকজ ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার কারণে আমার ক্যাপিটাল গেইন যা হওয়ার কথা ছিল তার চেয়ে কম হয়েছে। কত কম হয়েছে? 4.16 এর জায়গায় 0.2769 হয়েছে, মানে 4.16 মাইনাস 0.2769। তার মানে আমি বলতে পারি ইন্টারেস্ট রেট বাড়ার কারণে আমার লস হয়েছে 3.88। ক্যান ইউ সে দ্যাট? আমার ইন্টারেস্ট রেট না বাড়লে আমি যে টাকায় বিক্রি করতে পারতাম, আমার যে ক্যাপিটাল গেইন হতো সেটা 4.16 হতো। ইন্টারেস্ট রেট বাড়ার কারণে আমার বন্ডের প্রাইস কমে গেছে, আমি কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছি, তাতে করে আমার ক্যাপিটাল গেইন কমে গেছে। কতটুকু কমে গেছে? 3.88। তার মানে ইন্টারেস্ট রেট বাড়ার কারণে এটা আমার লস। ক্যান ইউ সে দ্যাট? আচ্ছা, কিন্তু ইন্টারেস্ট বাড়লে বেনিফিটেড হই, রিইনভেস্টমেন্ট করতে পারি হায়ার রেটে। আগে 10.4% রেটে রিইনভেস্টমেন্ট করে আমার 5.34 হয়েছে, এখন 11.4% রিইনভেস্ট করে আমার কত হয়েছে? 5.89 বা 5.90 হয়েছে। তাহলে 5.90 মাইনাস 5.34, 0.56। তো আমি বলতে পারি না 0.56 আমার লাভ হয়েছে হায়ার রেটে রিইনভেস্টমেন্ট করার কারণে? তার মানে রেট বাড়ার কারণে রিইনভেস্টমেন্ট আমি বেনিফিটেড হয়েছি কত? 0.56। আর আমি রেট বাড়ার কারণে লুজার হয়েছি কত? 3.88। নেট বেসিসে কি? নেট বেসিস আমার ইন্টারেস্ট বাড়ার কারণে ক্যাপিটাল গেইন আমার লস হয়েছে 3.88, আর রিইনভেস্টমেন্ট আমার গেইন হয়েছে 0.56। তাহলে নেট বেসিস আমার লস না? কত টাকা লস? 3.88 মাইনাস 3.5, 3.88 মাইনাস 0.56, মাইনাস 0.56। সো আমার নেট বেসিসে 3 টাকা 32 পয়সা লস হয়েছে। এটাকে যদি আমি 4 বছরে ভাগ করে দেন
ওই যে 10.4 থেকে 9.67 হলো, অতটুকু আপনার লস হয়েছে। তাহলে রেট বাড়ার কারণে যে আমি বেনিফিটেড হই, রিইনভেস্টমেন্ট থেকে বেনিফিট আসে, আর আমার যে ইন্টারেস্ট বাড়ার কারণে যে প্রাইস আমি কম পাই, একটা একটাকে অপোজিটে মুভ করে। তো এই অপোজিটে মুভ করার কারণে আমি এই ক্ষেত্রে লুজার হয়েছি। সেই কারণে আমার হরাইজন ইল্ড 10.4 না এসে 9.67 হয়েছে। এটা কি বোঝা গেল? আচ্ছা বলো। আচ্ছা, এক্সেলে এখানে দেখাবো। আচ্ছা, 4 বছর পর বিক্রি করছি, তাহলে বন্ডের রিমেইনিং ম্যাচুরিটি কত? 6। বন্ডে কুপন পাবো কত? 8। যে কিনবে সে তো 6টা 8 পাবে। ম্যাচুরিটি কত পাবে? 100। কত রেটে ডিসকাউন্টিং করব? 11.4, 85.78 আসবে। এটা এক্সেলে যে আমি দেখালাম, ওখানেও জাস্ট ফর্মুলাতে 10.4 এর জায়গায় কত? 11.4 প্রাইস ফর ফাংশনে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? সবাই? আচ্ছা, এখন ম্যানুয়ালি পসিবল, অবশ্যই পসিবল, কিন্তু সময় লাগবে। এক্সামে তো আমি এমন কিছু দিব না যেটা আপনি ম্যানুয়ালি করতে যে ওইটা টাইমই শেষ। কিন্তু এই প্রশ্ন দিতে পারি, সেখানে আমি হয়তো বলে দিতে পারি, রিইনভেস্টমেন্ট ইনকামের অ্যামাউন্টটা বলে দিতে পারি। মানে আপনাকে তো ধরেন এই 5.34 বা 5.89 ক্যালকুলেট করতে হয়েছে। আমি ক্যালকুলেট করছি বিকজ আমার কাছে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর আছে, আমার কাছে এক্সেল আছে। পরীক্ষায় তো আপনার দুইটাই আপনার কাছে থাকবে না, তাহলে আপনি ক্যালকুলেট করতে অনেক কষ্ট হবে। আমি তো বলে দিতে পারি এটা এত, আমি তো বলে দিতে পারি রিইনভেস্টমেন্ট করার কারণে আমার এতটুকু লস হয়েছে, বলে দিতে পারি, সো দ্যাট আপনার উইদাউট এক্সেল, উইদাউট ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর আপনি কুইকলি করতে পারেন। সেটা তো আমি দিতেই পারি। ওকে ওকে। আচ্ছা, তাহলে এই অঙ্কে আমরা দেখলাম ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড না করার কারণে আমার একটা ইভেন্চুয়ালি আমার লসই হইল, রাইট? এই সেম জিনিস 4 বছর হোল্ড না করে আমি যদি 9 বছর হোল্ড করতাম, আমি যদি 9 বছর হোল্ড করতাম, তাহলে কি হতো? ক্যান ইউ ক্যালকুলেট? আচ্ছা, 9 বছর যদি হোল্ড করতাম, তাহলে আমরা এই যে 85.78 বের করলাম প্রাইসটা, সেখানে তো আমি রিমেনিং ম্যাচুরিটি 6 ধরে করছি। এখন রিমেনিং ম্যাচুরিটি কত ধরে করব? 1। প্রাইস হয়ে যাবে 96.9479। প্রাইস হয়ে যাবে 96.9479। তাহলে আবার ক্যাপিটাল গেইন হবে না? কত টাকা ক্যাপিটাল গেইন হবে? -85.503075। ক্যাপিটাল গেইন হবে 11.4448। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু লিখে নিই। এই পার্টটা হবে 11.4448। ওকে, ক্যাপিটাল গেইন পার্টটা। আর কুপন কত হবে? কুপন কত হবে? কত বছর হোল্ড করছি, তাহলে কুপন কত? 72। 9টা 8 টাকা পাবো, 8 নং 72। এইটা হবে 72। ক্লিয়ার? আপনাদের মাথা তো দেখি কাজ করছে না। আচ্ছা, নাও রিইনভেস্টমেন্ট থেকে কত আসবে খেয়াল করে দেখেন। আমি 9 8 কয়টা কুপন পাবো? 9টা। সো এন হবে 9। কত টাকা রিইনভেস্ট করছি? 8 টাকা করে রিইনভেস্ট করছি। কত পার্সেন্ট রেটে করছি? 11.4।
ফিউচার ভ্যালু বের করবো, কত আসবে? 115 টাকা 24 পয়সা। এটা কিন্তু 72 টাকা সহ, -72, তাহলে 43.24। এখন রিটার্ন ক্যালকুলেট করেন। আমার কি কি লাভ হলো? 72, 43.24 আর 11.44। প্রথম দুইটা যোগ করলে 115 টাকা 24 আসবে, কুপন আর রিইনভেস্টমেন্ট ইনকাম, প্লাস ক্যাপিটাল গেইন কত হয়েছে? 11 টাকা 44 পয়সা। এইটা হচ্ছে আমার টোটাল লাভ। 126 টাকা 69 পয়সা আমার প্রফিট। কত টাকা ইনভেস্ট করে? ডিভাইডেড বাই 85.503075, কত পার্সেন্ট লাভ? 148% লাভ। এটা হোল্ডিং পিরিয়ড রিটার্ন। হোল্ডিং পিরিয়ড কত? 9 বছর। হরাইজন ইল কিভাবে ক্যালকুলেট করব? এর সাথে এখন 1 যোগ করব, যোগ 1 টু দি পাওয়ার 1/9, মানে 0.1111, ইকুয়াল টু করে যে নাম্বারটা আসবে সেখান থেকে -1। কত আসছে? 10.62। 10.62 বেশি আসছে না কম আসছে? 10.4 আসার কথা ছিল, 10.62 আসছে, বেশি আসছে। ঠিক আছে, কেন বেশি আসলো? কারণ বেশি দিন হোল্ড করছি। যেহেতু ইন্টারেস্ট রেট বাড়ছে, যেহেতু আমি বেশি দিন হোল্ড করছি, বেশি কুপন পাইছি, বেশি কুপনটা বেশি রেটে ইনভেস্টেড হয়েছে, রিইনভেস্টমেন্ট থেকে বেশি পাইছি। আর যেহেতু রিমেইনিং ম্যাচুরিটি কমে গেছে বেশি দিন হোল্ড করার কারণে, ইন্টারেস্ট রেট বাড়ার কারণে যে আমার লস হওয়ার কথা সেটা কম হয়েছে, মাত্র 1 বছর বাকি। ক্লিয়ার? আপনারা বাসায় এই অঙ্কটাই করবেন, অ্যাসিউমিং কেনার পর ইমিডিয়েটলি রেট কমে 9.4 হয়েছে, 9 বছর হোল্ড করবেন। করে আপনি পার্থক্যগুলো ক্যালকুলেট করবেন যে 11.4 রেটে 9 বছর ইনভেস্টমেন্ট করলে রিইনভেস্টমেন্ট কত হতো, আর 9.4 এর কারণে কেমন হয়েছে, রিইনভেস্টমেন্ট থেকে আপনার গেইন কত হয়েছে। পারবেন না? আচ্ছা, ইন্টারেস্ট রেট কমে যাওয়ার কারণে আপনার একটা ক্যাপিটাল, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার কারণে ক্যাপিটাল লস, আর ইন্টারেস্ট রেট কমে যাওয়ার কারণে ক্যাপিটাল গেইন। এই কারণে আপনার সোজা কথা 10.4 এর জায়গায় 11.4 হওয়ার কারণে ক্যাপিটাল গেইন আপনার কতটুকু কম হয়েছে, ভার্সাস 9.4 হওয়ার কারণে ক্যাপিটাল গেইন কতটুকু বেশি হয়েছে কম্পেয়ার টু 10.4। তাহলে দেখবেন রিইনভেস্টমেন্ট ইনকামে আমার বেড়ে গেলে সুবিধা, কমে গেলে লস। আবার ইন্টারেস্ট রেটে, ইন্টারেস্ট রেট বেড়ে গেলে লস, কমে গেলে সুবিধা, একটা একটা অফসেট করছে। এই যে বেশি বা কম হচ্ছে এটা তো ডিপেন্ড করছে কোনটা ডমিনেট করছে। তো আপনি 9 বছর হোল্ড করে দুইটা কম্পারেটিভ অ্যানালাইসিস করে দেখবেন, দেখে আপনি দেখবেন যে কি হতো। তাহলে আপনার হোমওয়ার্কটা কি হবে আমি একটু বলে দিই। আপনার হোমওয়ার্কটা হবে এই সেম অঙ্কটা, হোল্ডিং পিরিয়ড 9 ইয়ার্স, ঠিক আছে, সিনারিও 3টা, কি কি? 10.4, 9.4, 11.4। মাথায় রাখবেন 9.4 আর 11.4টা কেনার ঠিক পরপরই হয়েছে and stayed there for next 9 years, so that all coupon invested reinvested at 11.4 or 9.4। আপনি বের করবেন কুপন, রিইনভেস্টমেন্ট ইনকাম, ক্যাপিটাল গেইন অথবা ক্যাপিটাল লস, হোল্ডিং পিরিয়ড রিটার্ন, হরাইজন ইল্ড। এই 5টা নাম্বার বের করবেন, আর এই 4th কলামে দেখাবেন যে, দেখানো দরকার নেই, এটা আপনি করলেই বুঝতে পারবেন। 4th কলামে আপনি ডিফারেন্সটা দেখবেন যে 11.4 যখন হলো তখন 10.4 এর সাথে ডিফারেন্সটা কত, আর যখন 9.4 হলো তখন 10 পয়েন্ট, মানে ডিফারেন্সটা 10.4 এর কনটেক্সটে দেখবেন।
ফোর্থ একটা কলাম করবেন যেখানে ডিফারেন্সটা দেখবেন। দেখলে একটা চিত্র আপনার চোখের সামনেই ভেসে উঠবে, ইউ উইল সি নাম্বারস, নাম্বারস কথা বলবে, সেই কথাটা আপনার মাথার মধ্যে ঢুকায় ফেলবেন। ঠিক আছে, এটা হোমওয়ার্ক 1 না, খাতা কলমে করবেন, খাতা কলমে করবেন, করে জাস্ট আপনার কাছে রাখবেন খাতায়। আমি দেখবো নেক্সট ক্লাসে র্যান্ডমলি, সবারটা দেখবো না, র্যান্ডমলি দেখবো। যে করবে না তার মার্কস কাটা, যে করবে তাকে হয়তো 2-1 মার্কসের জন্য যদি গ্রেড না হয় কনসিডার করতে পারি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হোমওয়ার্ক 1। হোমওয়ার্ক 2, ইউ উইল ডু দ্য সেম থিং, জাস্ট 9 ইয়ারের জায়গায় 6 ইয়ার্স করবেন। 9 ইয়ারের জায়গায় 6 ইয়ার্স করবেন। ওকে, একটা 9 বছর। বুঝি নাই। আপনার হোল্ডিং পিরিয়ড 9 বছর ধরে করবেন একটা, আর একটা হচ্ছে 6 বছর ধরে করবেন। 9 বছর ধরে যেটা করবেন সেখানে 10.4, 11.4, 9.4। 6 বছর ধরে যেটা করবেন সেটাও 10.4, 11.4, 9.4। এইটা করার কারণে একটা জিনিস আমরা শিখবো, নাম্বারস আমাদের সাথে কথা বলবে, সেটার উপর বেস করে নেক্সট ক্লাস হবে। নেক্সট ক্লাসে আমরা যা পড়াবো সেই জিনিসগুলো লার্ন করবো, এন্ড নেক্সট ক্লাসে কুইজ হবে, মানে নেক্সট থার্সডে।